অনেকে চেয়েছিলেন, ওই বলে না বেহেতি গঙ্গা মে হাত ধোনা, এত লোকজন রাস্তায় এসেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছে, অতএব আমরাও সেখানে ঢুকে যাই। আমরা পরিষ্কার করে বলেছিলাম যদি তিলোত্তমার ঘটনার বিরুদ্ধে আমরা যতটা রাস্তায় রয়েছি, যতটা রাগে রয়েছি, আবেগে রয়েছি, উন্নাও হাথরাসের ক্ষেত্রেও আমাদের কোথাও কোনো ক্ষমা নেই। উন্নাও, হাথরাস, আরজিকরকে আমরা আলাদা আলাদা দেখি না। যখন দেশ জুড়ে আমাদের দেশকে আক্রমণ করা হলো, আমাদের মানুষকে বেছে বেছে মারা হলো পেহেলগাঁওতে, যখন বদলা নেওয়া চলছে, তখন আবার এই সেম উদ্দেশ্যহীনতার মতো বেশ কিছু লোকজন কিন্তু তারা নেমে পড়লেন। যুদ্ধ নয়, শান্তি চাই, পাকিস্তানকে জল দাও, ওকে ফল দাও, যে আমার বাড়ির লোকগুলোকে এসে মেরে যাচ্ছে। বুঝুন, বদমাস বললে এই শব্দটার অপমান করা হবে। কে বলছে কিসের ভারত? এরাই দেওয়ালে সারাক্ষণ খড় পেন ওই সমস্ত নিয়ে গিয়ে ঘুরে ঘুরে বেড়ায় যে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে। এই সমস্ত আন্দোলন উঠে এসেছিল, কিসের উদ্দেশ্য? আমরা সেই প্রত্যেকটা সাধারণ মানুষ যারা তিলোত্তমাকে নিজের বাড়ির সন্তান ভেবে, নিজের বাড়ির সদস্য ভেবে রাস্তায় নেমেছিলাম। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের বুকে যেন আর একটা তিলোত্তমার মতো ঘটনা না হয়। আমরা কারা? আমরা প্রত্যেকটা মানুষ। অনেকে বলছিলেন যে উদ্দেশ্য নেই। এখন উদ্দেশ্যটা কি? অনেকে গুলিয়ে ফেলতে পারেন যে উদ্দেশ্য এবং সাফল্য। আমরা পরিষ্কার বলছি, আমাদের আন্দোলনের উদ্দেশ্য ছিল এই যাদের জেন জি বলা হয় আর কি। আমার একটি ছোট্ট বোন রয়েছে, সে ক্লাস 9-এ পড়ে, তার আর একটি ছোট বোন রয়েছে, সে ক্লাস 2-তে পড়ে। আমি চন্দ্রবিন্দুর খুব ফ্যান, চন্দ্রিলদা এখানে রয়েছে। তো আমি একদিন ওই চক্কা, যে ছোট বাচ্চাটা ক্লাস 2-তে পড়ে, তাকে আমি জিজ্ঞেস করছি তুই চন্দ্রবিন্দুর গান শুনেছিস? ও বলছে না, আমি অকটা জানি, চন্দ্রবিন্দুটা জানি না। এখন যে ওই জেনজির বাচ্চাটা, যার কাছে আমাদের ছোটবেলাকার স্বপ্নের, মতাদর্শের, চেতনার, ভালো লাগার, বড় হওয়ার একটা জায়গা, বাংলা ব্যান্ডের বিপ্লব, চন্দ্রবিন্দু, ফসিলস ইত্যাদি, যে সেইটার সম্পর্কে জানে না, সেই মেয়েটা স্পষ্ট ভাষায় উই ওয়ান্ট জাস্টিস বলতে জানে। মাঝে মাঝে সে প্রশ্ন করে তোরা জাস্টিস করছিস না কেন? যে বাচ্চাটি, যে প্রজন্মটা, যাদের সবচেয়ে বড় জীবনের আইকন, ওই ক্লাস 9-এর বাচ্চাটাকে যদি জিজ্ঞেস করা হয় তোর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি, ও জবাব দেবে আমার বিটিএস এর সঙ্গে দেখা করতে হবে। বিটিএস একটা কোরিয়ান পপ কালচার, পপ ব্যান্ড। যে মেয়েটার কাছে তার জীবনের সবচেয়ে বড় আইকন বিটিএস আর্মির সদস্য হওয়া, সেই মেয়েটির কাছে উই ওয়ান্ট জাস্টিস তার জীবনের সবচেয়ে বড় স্লোগান। সে যখন রাস্তায় তার মায়ের সঙ্গে, বাড়ির লোকের সঙ্গে, বন্ধুদের সঙ্গে রাত জেগেছে, মোমবাতি নিয়ে মিছিল করেছে, স্লোগান তুলেছে, আমার মনে হয় যে উদ্দেশ্যের কথা আমরা বলছি, পলিটিসাইজেশন, রাজনীতিকরণ। একটা ক্লাস 9-এর বাচ্চা, 10-এর বাচ্চা, 6-এর বাচ্চা, সে রাজনীতি বুঝবে, সে প্রশ্ন করবে, সরকারকে প্রশ্ন করবে, রাষ্ট্রকে প্রশ্ন করবে, ব্যবস্থাকে প্রশ্ন করবে, আমার দেশের মধ্যে, বিশ্বের মধ্যে নারী পুরুষের এই যে অসমানতা, তাকে প্রশ্ন করবে। আমি খুব গর্ব করে বলি আমাদের উদ্দেশ্য সফল হয়েছে, কারণ ওই ক্লাস 9-এর বাচ্চাটাকে আমি পেট্রিয়ার্কি কি, পিতৃতন্ত্র কি, এটা বোঝাতে পেরেছি। আমি বলি আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কারণ যে মেয়েটি প্রতিদিন সন্ধ্যাবেলা তার মায়ের সঙ্গে টিভি সিরিয়াল দেখে, যেখানের মহিলা চিত্রকল্প, অ্যান আইডিয়াল ওম্যান ইজ অলওয়েজ আ ওম্যান, যে কাঁদছে সকাল থেকে বিকাল পর্যন্ত, তার জীবনের দুঃখ শেষ হচ্ছে না এবং তিনি কান্না করে যাচ্ছেন। আইদার তিনি কাঁদছেন অথবা তিনি সুপার হিউম্যান। তিনি একাধারে টেনিস খেলছেন, একাধারে রান্না করছেন, আরেক ধারে তিনি মহাকাশ বিজ্ঞানী হয়ে যাচ্ছেন। দেয়ার ইজ অনলি ওয়ান ওম্যান যিনি এই চিত্রকল্পের সঙ্গে পাল্লা দিতে পারেন। তার নাম আমি আর বলছি না, আপনারা সবাই জানেন, যিনি একাধারে চিত্রশিল্পী ইত্যাদি ইত্যাদি। ফলে এই যে মহিলা সম্পর্কে যে চিত্রকল্প প্রতিদিন আমার আগামী প্রজন্মের মাথায় তৈরি হচ্ছিল, সেই চিত্রকল্পের ডিকনস্ট্রাকশন হয়েছে এই মুভমেন্টের মধ্যে দিয়ে, আন্দোলনের মধ্যে দিয়ে। রুদুনিল্লাহ বলছিল হাঁসখালির কথা, যে হাঁসখালির সময় কেউ চেঁচামেচি করেনি, কারণ হাঁসখালিটা এলিট বিষয় ছিল। আমি রুদুনিল্লাহকে বলবো একটুখানি ওই নিজেদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছাড়াও বাদবাকি জায়গায় একটু চোখ রাখতে। আমার মনে আছে হাঁসখালির নির্যাতিতার দেহ নিয়ে যখন পুলিশ এই আরজিকরের মতোই তার লোপাট করে দেওয়ার চেষ্টা করছিল, আমরা ওই কাটাপুকুর মর্গে গিয়ে সেই বডিটাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। আমাদের প্রত্যেকের নামে এফআইআর আছে, যদি চান আপনি গিয়ে দেখে আসতে পারেন। যারা যারা ওই আরজিকর আন্দোলনের যে জুনিয়র ডাক্তারদের কথা আপনারা বলছেন, আমরা যখন ওই মেয়েটির বাড়িতে দেখা করতে গেছি, যে বাচ্চাটা, যে শিশুটা খুন ধর্ষণ হয়েছে, তার বাবার বয়স এবং আমার বয়স প্রায় সমান সমান। ওই ছেলেটির মুখের দিকে আমরা তাকাতে পারছিলাম না। নিজের ছোট্ট মেয়েটার মৃতদেহটা জড়িয়ে ধরে সে কেঁদেছে, বারবার অজ্ঞান হয়ে গেছে, কথা বলার মতো অবস্থায় ছিল না। এই যাদের কথা আপনি বললেন, এলিট বলে আপনি যাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এই ডাক্তারবাবুরা যারা ছিলেন ওই একই দিনে যেদিনকে আমরা দেখা করতে গেছিলাম, সেদিন তারা ওইখানে উপস্থিত হয়েছিলেন। তারা বলেছিলেন আপনারা আসুন আমরা একসঙ্গে। তিলোত্তমার আন্দোলন কোনো ব্যক্তির আন্দোলন নয়, তিলোত্তমার আন্দোলন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেয়ে যে মনে করে খালি মেয়ে বলেই আমাকে ধর্ষণ করে খুন করে দেওয়া যায় না, সেই প্রত্যেকটা মেয়ের আন্দোলন, হাঁসখালির আন্দোলন, উন্নাওয়ের আন্দোলন, হাথরাসের আন্দোলন। অনেকে বলছে, রুদুনিল্লাহ বলছে উদ্দেশ্যের কথা, আমরা তো বলবো আমাদের উদ্দেশ্য সাকসেসফুল। অনেকে চেয়েছিলেন, ওই বলে না বেহেতি গঙ্গা মে হাত ধোনা, এত লোকজন রাস্তায় এসেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছে, অতএব আমরাও সেখানে ঢুকে যাই। আমরা পরিষ্কার করে বলেছিলাম যদি তিলোত্তমার ঘটনার বিরুদ্ধে আমরা যতটা রাস্তায় রয়েছি, যতটা রাগে রয়েছি, আবেগে রয়েছি, উন্নাও হাথরাসের ক্ষেত্রেও আমাদের কোথাও কোনো ক্ষমা নেই। উন্নাও, হাথরাস, আরজিকরকে আমরা আলাদা আলাদা দেখি না। যারা ব্রিজভূষণের হয়ে রাস্তায় নামেন, যারা কাশ্মীরের কাঠুয়ার, জম্মুর কাঠুয়ার ওই আসিফা নামের ছোট্ট মেয়েটির খুন ধর্ষণের পর জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নামেন, তাদের কাছ থেকে না আমরা আন্দোলন শিখবো, না আবেগ শিখবো, না রাগ শিখবো, আর জাতীয়তাবাদ, দেশপ্রেম একেবারে শিখবো না। আমরা স্পষ্ট করে বলছি আমাদের আন্দোলনের রাগ, আবেগ, উদ্দেশ্য সবটাই রয়েছে। একটা
there's a feminist critic, অনেক সময় এটা বলা হয় যে মেয়েরা খুব আবেগী, যে মেয়েদের রাগ বেশি হয়, বলি না আমরা খুব ইমোশনাল, বিভিন্ন জায়গায় এটা বলা হয়, অ্যাজ ইফ ইমোশন ইজ সামথিং হুইচ ইজ ব্যাড, অ্যাজ ইফ আন্দোলনের মধ্যে ইমোশন থাকা, রাগ থাকা, কেঁদে ফেলা রাগ, এগুলো খুব খারাপ জিনিস। আন্দোলন একটা ম্যাসকুলিন জিনিস হবে, যে আন্দোলনে খালি লজিক থাকবে, খালি র্যাশনালিটি থাকবে। আমার মনে হয় প্রত্যেক আবেগের পিছনে র্যাশনালিজমও থাকে, প্রত্যেক রাগের মধ্যে বহু বছরের বঞ্চনা, বহু বছরের যন্ত্রণা, বহু বছরের আন্দোলন করার স্পৃহা থাকে। তাই যে রাগ আবেগ আমরা রাস্তায় দেখি, যে রাগ আবেগের জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মায়েরা বোনেরা কোলের ছোট্ট বাচ্চাটাকে নিয়ে রাস্তায় নামেন, সেই রাগ আবেগের মধ্যে আসলে উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য সমাজ বদলের, উদ্দেশ্য ব্যবস্থা বদলের, উদ্দেশ্য এমন একটা সমাজ তৈরি করার, এমন একটা দেশ তৈরি করার যেখানে একজন মহিলা, তিনি আরজি করের ডাক্তার হতে পারেন, তিনি সোনারপুর থেকে সকালবেলা যে কাজের দিদি আমাদের বাড়িতে আসেন তিনি হতে পারেন। এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট কোয়েশ্চেনটাকে সেমিনারের মধ্যে আবদ্ধ না রেখে ওই সোনারপুরের লোকাল ট্রেনের ভাষ্য যারা তৈরি করেছিল, সেইটা হলো আমরা, সেইটা হলো এই আন্দোলন। আমি গর্ব করে বলি এই আন্দোলনের উদ্দেশ্য সফল হয়েছে। আমার বেশি সময় নেই, 1 মিনিট সময় আছে, খালি দুটো কথা বলার। অরূপদা বলার সময় বলেছেন যে 34 বছরে মমতা ব্যানার্জি যে স্টাইলে রাজনীতি করেছেন, যে স্টাইলে বিরোধিতা করেছেন, সেই স্টাইলে আমরা করতে পারিনি। আমি ওনার সঙ্গে একদম সহমত। বিধানসভার মধ্যে ঢুকে বিধানসভা ভেঙে চুরে দিয়ে যা করা উচিত ছিল সেগুলো আমরা করতে পারিনি। আমি অরূপবাবুর কাছে ভীষণ রকম ক্ষমা প্রার্থী। আগামী দিন আমরা চেষ্টা করবো না আসলে। দ্বিতীয়, অরূপদা খুব স্পষ্টভাবে বলেছেন ফেক নিউজের কথা, আমি অ্যাবসলিউটলি ইন এগ্রিমেন্ট উইথ ইট। খালি আমি বলবো মমতা ব্যানার্জি এই যে মাঝে মাঝে রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দেন, বা গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে যে জল টল খাইয়ে দেন একসাথে, সেগুলোও যদি উনি একটুখানি বন্ধ করতে পারে, তাহলে সত্যি আমরা সবাই মিলে এমন একটা পরিসর তৈরি করতে পারি যেখানে সত্যি, র্যাশনালিটি, এই যে যুক্তির চর্চা, এটাকে আমরা একটু খোলা মনে করতে পারি। আর শেষ কথা আমি বলবো অরূপদার কথাতেই, অরূপদা বলেছেন যে কিছুদিন পরে হয়তো আমরা আমেরিকার চেয়ারম্যানকে নিজের চেয়ারম্যান বলবো। আমি খালি মনে করিয়ে দিতে চাই, ইউএস সেক্রেটারি ছিলেন হিলারি ক্লিন্টন, পশ্চিমবঙ্গে এসে, ভারতে এসে একজন মানুষের সঙ্গে উনি দেখা করেছিলেন, তার নাম ছিল মমতা ব্যানার্জি। আর আমরা বামপন্থীরা ভিয়েতনামের আন্দোলনের সঙ্গে দাঁড়িয়ে, ভিয়েতনামের মুক্তিকামী মানুষের পাশে দাঁড়িয়ে আমেরিকান কনসুলেটের যে রাস্তা, সেই রাস্তার নাম রেখেছিলাম হো চি মিন সরণি। পৃথিবী জানে, পৃথিবীর ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, আন্দোলনের আবেগ এবং রাগের ইতিহাস জানে। আসলে এই দেশের বুকে, এই পৃথিবীর বুকে, এই বাংলার বুকে খেটে খাওয়া সাবলটান মানুষের পাশে কারা দাঁড়িয়ে তেভাগা আন্দোলন করেছিল, কারা বর্গাদারদের জন্য জমি দিয়েছিল, কারা পঞ্চায়েতি ব্যবস্থা কায়েম করেছিল, আমাদের হারাবার কিছু নেই। আমাদের উদ্দেশ্য আছে, রাগ অভিমানের সঙ্গে সম্পৃক্ত হয়ে আছে। থ্যাংক ইউ। আপনারা এতক্ষণ শুনলেন বাম নেত্রী দীপশিতা ধরের বক্তব্য। তার ঝাঁঝালো বক্তব্যে বিঁধলেন বিজেপি এবং তৃণমূলকে একই সঙ্গে। রাজ্য তথা দেশের মহিলা সুরক্ষা নিয়ে দীপশিতার এই বক্তব্য আমাদের নজর কাড়ে। দীপশিতার বক্তব্যের পাল্টা জবাব দিলেন রুদ্রনীল। এবার আপনাদের শোনাবো রুদ্রনীলের অসাধারণ বক্তব্য। তোমরা যারা ঝান্ডা ছাড়া তোমরা আছো ভালো, তোমরা যারা ঝান্ডা ছাড়া তোমরা আছো ভালো, তোমার পক্ষে বলা সহজ কোনটা সাদা কালো। আসুক এমন দিন, একদিন প্রকাশ্যে নাও পক্ষ, দেখবে গলা শুকিয়ে যাবে, চিনচিনাবে বক্ষ। আগে তো যেটা হয় আর কি, মেঘের আড়াল থেকে তীরটির মারা অনেক সোজা হয়, কারণ সামনে এসে মারলে যে কোনো পরিবেশেই হোক না কেন বাড়ি না ফেরার সম্ভাবনা আছে, তারপর দিন আপনাকে ড্রেনের কোথাও বা পচা খালে পাওয়াও যেতে পারে। তো এই ক্ষেত্রে যারা আমরা বিপজ্জনক জায়গায় রয়েছি, তারা কিন্তু অনেক আমাদের ভালো লাগে আর কি, যখন যারা গম্ভীর আলোচনা করেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেন, কিন্তু এই রাজনৈতিক প্রকোষ্ঠের বাইরে থেকে বাড়ালে রেখে যখন নিশ্চয়ই ভোট দেন কেউ, তিনি তো নিশ্চয়ই অন্য কোনো অরাজনৈতিক দলকে দেন না, একটা রাজনৈতিক দলকে দেন। এবং তিনি এমনটা নয় যে সেই দিন একমাত্র পলিটিক্যাল হলেন, তার আগে থেকেই তার কাছে কিন্তু নিরপেক্ষ রাজনৈতিক একটা স্পেস তৈরি হয় যে আমি কাকে ভালোটা বাঁচবো, এটা তার ইচ্ছা। যারা কোনো রাজনৈতিক দলের কর্মী হন, তাদের অনেক ক্ষেত্রে নিজের পছন্দ না হলেও দলীয়ভাবে যে বিষয়টাকে সাপোর্ট করতে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। কিন্তু যারা নিরপেক্ষ রাজনৈতিক সচেতন মানুষ, যারা প্রকাশ্যে তার রাজনৈতিক মতামতের পক্ষে কথা বলেন না, বা বলতে ভয় পান, বা বলতে চান না, যাই হোক না কেন, তাদের ক্ষেত্রে উদ্দেশ্য আছে না নেই নিয়ে অনেকগুলো জিনিস বলা বোধহয় একটুখানি সোজা হয়ে যায়। উদ্দেশ্য নেই এর পক্ষে বলতে গেলে এখানে যেটা বারবার উঠে আসছিল, আমরা আরজি কর আন্দোলনকে দেখলাম, সেই কথা, সেই প্রসঙ্গ উঠে আসবেই, কারণ ইদানিং ইতিহাসে এত বড় ভাইব্রেশন সারা বিশ্ব জুড়ে পড়েছে, সেটা কথা বলতেই হয়। কি ঘটনা ঘটেছিল আমরা জানি, কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের প্রত্যেকটা একটাই কথা আমাদের বারবার আমার মাথায় ক্লিক করে, ঠিক এই রকমের একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এই পশ্চিমবঙ্গে। হাঁসখালিতে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কিন্তু কম হৃদয় বিদারক নয়। তখন কিন্তু আমরা কাউকে দিন জাগতে বা রাত জাগতে তেমনটা করে দেখিনি। তাহলে কি সেই ঘটনার পক্ষে সবাই ছিলেন? যে নৃশংস ঘটনা, যেখানে কোনো অংশে কম ছিল না সেই যন্ত্রণা, তীব্রতা, কোন রাজনৈতিক দল কে কি, বাদ দিন কে কি করেছে, সেখানে কিন্তু কোনো জায়গা ছিল না। এবার বলি যে উদ্দেশ্য কি করে পাল্টে যায়? হ্যাঁ, উদ্দেশ্য তো পাল্টে যায়, সেই এক উদ্দেশ্য থাকে না, তো নেই, তো আমরা দেখতে পেয়েছি। যদি আরজি কর কে নিয়ে আমরা বলি যে রাত জাগার ডাক দিলেন
কেউ বা কারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। এবার সেই উদ্দেশ্যকে পণ্ড করে দিয়ে আরো বেশ কিছু মানুষ জড়ো হয়ে গেল, তারাও একটা কোনো রাজনৈতিক মত বা পথ নিয়ে। এবার সাধারণ মানুষ সেই উদ্দেশ্যটাকে একদম খামচা মেনে নিজেদের হৃদয়পুরে হেঁটে দিলেন, তাহলে উদ্দেশ্য কিন্তু পাল্টাতে পাল্টাতে গেছে। এবং উদ্দেশ্য পাল্টাবার পর যখন আন্দোলন বড় জায়গায় গেছে, যদি আমরা খুব ভালো করে দেখি, মানুষের আন্দোলনের মধ্যেই যারা জুনিয়র ডাক্তারদের একটা অংশ, সবাই নয়, তারা নিজেদের নিরপেক্ষ বলে দাবি করলো, কিন্তু তাদের ইতিহাস ঘাঁটলে দেখতে পাওয়া যায় যে তারা বাম বা অতিবাম ছাত্র রাজনৈতিক পেরিফেরির মধ্যে বড় হওয়া হতেই পারেন, কিন্তু তারা বলছেন নিরপেক্ষ, অথচ তাদের হিস্ট্রি বলছে তারা অত্যন্ত সক্রিয় রাজনৈতিক কর্মী, দায়িত্বশীল। কার পক্ষে কার বিপক্ষে আমি সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু তারা বলছেন তারা রাজনৈতিক। এবং খুব অদ্ভুত রকম ভাবে যারা বলে বেড়াতেন ইয়ে আজাদি ঝুটা হ্যায়, আমরা ভারতবর্ষের স্বাধীনতাকে বিশ্বাসই করি না, যারা নিজেদের পার্টি অফিসে, যারা কোনোদিন কোনো জায়গাতে ভারতবর্ষের তেরঙ্গা পতাকাকে জীবনে উত্তোলন করতেন না, যারা নিজেদের পার্টি অফিসে বা অন্য কোনো জায়গায় ভারতবর্ষের কোনো রকম স্বাধীনতা সংগ্রামী তাদেরকে মালা দিতেন না, তারা হঠাৎ করে সেই আন্দোলনকে অবলম্বন করে বেঁচে উঠবার জন্য তারা হঠাৎ করে পতাকাতে 3 রঙ্গা নিয়ে তারা বেরিয়ে পড়লেন এবং আন্দোলন গ্র্যাপ করবার চেষ্টা করলেন। কাকে গো ব্যাক, কাকে এসো হে বৈশাখ এসো এসো করে ডাকবে তারা ঠিক করলেন। ফলত যে যন্ত্রণা, নিরপেক্ষ যন্ত্রণা ছিল, যে উদ্দেশ্য নিয়ে ওই যন্ত্রণার বারুদগুলো জমা হয়েছিল, সেগুলো কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজকে এই আন্দোলন কোথায় দাঁড়িয়ে সেটা কিন্তু আমরা নিজেরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আলোচনা করবার সময় তারা বলবেন সরকার পক্ষ, অমুক পক্ষ, তমুক পক্ষ, তারা ডেফিনেটলি বলবেন। কিন্তু যে কথাটা একটু আগে যে উঠেছিল, সুবর্ণদা বলছিলেন যে কথাগুলো, কতজন ছাড়তে পেরেছেন? কে ছেড়েছেন? বদলি হওয়া মানে ছেড়ে দেওয়া নাকি? স্বাচ্ছন্দ্য থেকে সরে যাওয়া, এর বাইরে তো কোনো কিছু নয়। এক্সট্রা থেকে সরে যাওয়া, কজন ছেড়েছেন, কি কারণে ছেড়েছেন? তো যাই হোক না কেন, উদ্দেশ্যটা এই জায়গার মধ্যে নেই। তারপর আবার একটা দেখতে পেলাম, যখন দেশ জুড়ে আমাদের দেশকে আক্রমণ করা হলো, আমাদের মানুষকে বেছে বেছে মারা হলো পেহেলগাঁওতে, যখন বদলা নেওয়া চলছে, তখন আবার এই সেম উদ্দেশ্যহীনতার মতো বেশ কিছু লোকজন কিন্তু তারা নেমে পড়লেন। যুদ্ধ নয়, শান্তি চাই, পাকিস্তানকে জল দাও, ওকে ফল দাও, যে আমার বাড়ির লোকগুলোকে এসে মেরে যাচ্ছে। বুঝুন, বদমাস বললে এই শব্দটার অপমান করা হবে। কে বলছে কিসের ভারত? এরাই দেওয়ালে সারাক্ষণ নিয়ে, সারাক্ষণ খড় পেন ওই সমস্ত নিয়ে গিয়ে ঘুরে ঘুরে বেড়ায় যে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে। এই সমস্ত আন্দোলন উঠে এসেছিল। কিসের উদ্দেশ্য? একটা উদ্দেশ্য ঘেটে গেছে, উদ্দেশ্যটাকে পাল্টে দেওয়া হচ্ছে। প্রবলেমটা কোথায়? আরজিকর আন্দোলনের সময় যারা মন্ত্রী ছিলেন, এই দায়িত্বশীল পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের আসল যিনি কাণ্ডারি, তাকে কেউ, তার পদত্যাগ কেউ চায়নি। বারবার তার সেক্রেটারিদের পদত্যাগ চাওয়া হয়েছে, যিনি ওই মহিলার কথায় চলেন, কারণ ইন্ডিচকের পিন্ডি চটকে যাবে দিল্লিতে গিয়ে। উদ্দেশ্য দুরকম রয়েছে। অরাজনৈতিক আন্দোলনের একটা থাকে, আর যদি সেখানে রাজনীতির প্রবেশ ঘটে, তখন হাতির দাঁতের মতো আমরা কেউ বাইরেরটা দেখতে পাই, ভেতরেরটা দেখতে পাই না। যখন ভেতরের দাঁতের আসল মর্মার্থ আমরা লুকিয়ে ফেলি বা ভুলে যাই, তখন বাইরের দাঁতটা দেখেই হয়তো আমরা সিদ্ধান্ত নিই যে সফল হলো না ব্যর্থ। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন বাম নেত্রী দীপশিতা ধর এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ কিভাবে একে একে তাদের সমস্ত বিরোধী দলকে আক্রমণ করলেন। দুজনেই দুজনের মতন করে যুক্তি দিয়েছেন। আপনাদের কোনো দ্বিমত থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানান। আজকের ভিডিও এইটুকুই। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।